ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি শরীয়তপুর সদরে। যেহেতু শরীয়তপুর চলে আসছি, এখানকার কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আর এখন বর্ষাকাল চলছে। বর্ষাকালে বরিশাল এবং মাদারীপুর, শরীয়তপুর এইসব জায়গাগুলোতে পাট যে বিষয়টা, মানে পাটের চাষ বা পাটের ফলন বা সোনালী আঁশের যে বিষয়টা ব্যাপক পরিমাণের হয়ে থাকে। এবারের পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শরীয়তপুরের বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা এবং দেখানোর চেষ্টা করব শরীয়তপুরের মেন শহর এবং আশেপাশের কিছু গ্রাম্য এলাকা, ইউনিয়ন পরিষদ বা পৌর যেই শহরগুলো। সঙ্গেই থাকবেন, ফিরছি আরও তথ্য নিয়ে। শরীয়তপুর জেলা। শরীয়তপুর বাংলাদেশের ঢাকা বিভাগের একটি শহর। প্রশাসনিকভাবে এটি শরীয়তপুর জেলার সদর দপ্তর ও প্রধান শহর। এর আয়তন 24.92 বর্গ কিলোমিটার। এখানে জনসংখ্যা বাস করে প্রায় 50,000 মানুষ। এটি ক শ্রেণীর পৌরসভায় দ্বারা শাসিত হয়। বাংলাদেশ ক, খ, ঘ 3 শ্রেণীর পৌরসভায় বিদ্যমান এখানে। আপনারা ইতিপূর্বেই বুঝতে পারছেন যে আজকে আমি কোথায় আসছি, সেই বিষয়ে আর কিছু না বলি। শরীয়তপুরের যে শহর কেন্দ্রিক যে বিষয়টা, শহরে কি কি আছে, এই জিনিসগুলো, খুঁটিনাটি বিষয়গুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সঙ্গেই থাকবেন আশা করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে নিচে কমেন্টে জানাবেন আপনাদের মতামত। ফিরছি আরও বিশাল তথ্য নিয়ে, সঙ্গেই থাকবেন আশা করছি। নামকরণ সম্পর্কে একটু বলি আমি আপনাদেরকে। বাংলাদেশের স্বাধীনতার পর 1976 সালে সিদ্ধান্ত অনুসারে গৃহীত হয় যে মাদারীপুরের পূর্বাঞ্চল নিয়ে একটি নতুন মহকুমা গঠিত হবে। এই বিষয়ে গঠিত কমিটির সিদ্ধান্ত প্রেক্ষিতে বিশিষ্ট সমাজ সংস্কারক, ব্রিটিশ বিরোধী তথা ফরায়েজি আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করা হয় শরীয়তপুর এবং এর সদর দপ্তরের জন্য পালং থানা অঞ্চলকে বেছে নেওয়া হয়। ইতিহাস সম্পর্কে একটু জেনে আসি এই শরীয়তপুর অঞ্চলের। পলাশীর যুদ্ধে নবাব পরাজয়ের পর 1765 সালে শরীয়তপুর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৃষ্ট প্রশাসনের আওতাধীন হয়। শরীয়তপুর সহ ফরিদপুরের দক্ষিণাঞ্চল নিয়ে ঢাকা নিয়াবত গঠন করা হয়েছিল। ঢাকা নিয়াবত একজন নায়েব সুবাদার বা নায়েব আজিম ঢাকাকে কেন্দ্রস্থল হিসেবে গঠন করে শাসন পরিচালনা করেন। শরীয়তপুর পূর্ব বৃহত্তর বিক্রমপুরের অংশ ছিল। 1869 সালে প্রশাসন সুবিধার্থে ইহাকে বাকেরগঞ্জ জেলার অংশ করা হয়, কিন্তু এই অঞ্চলের জনগণের আন্দোলনের মুখে 1873 সালে এই অঞ্চলকে মাদারীপুর মহকুমা অন্তর্গত করে ফরিদপুর জেলার অংশ হিসেবে গ্রহণ করা হয়। শরীয়তপুর সদর থেকে আমি চলে আসছি সদরেরই আরেকটি জায়গা, আঙ্গারিয়া নামক সেই জায়গাটি। আঙ্গারিয়া আমি বেসিক্যালি যতবারই আসছি ব্রিজের উপরে গাড়ি থেকে নামার চেষ্টা করছি। ভিউয়ার্স, আমি ঘুরতে ঘুরতে তাদেরকে নিয়ে আসছি আঙ্গারিয়া বাজারের আঙ্গারিয়া ব্রিজের ওপরে, যেই ব্রিজটি কীর্তিনাশা নদীর ওপর দিয়ে বয়ে গেছে এবং এই বৃষ্টির কারণেই মাদারীপুর এবং শরীয়তপুরের যোগাযোগের মাত্রাটা খুবই সহজ হয়ে গেছে। শরীয়তপুরের বিভিন্ন জায়গা দিয়েই কীর্তিনাশা নদী প্রবাহমান হয়ে গেছে। বাংলাদেশ আমরা জানি নদীমাতৃক একটি দেশ। সেই নদীকে কেন্দ্র করেই প্রত্যেকটি জেলা উপজেলার উপর দিয়ে বিভিন্ন নদী বয়ে গেছে। ঠিক তার থেকে ব্যতিক্রম নয় শরীয়তপুর এই অঞ্চলটি। এই অঞ্চলের উপর দিয়ে অনেকগুলো নদী বয়ে গেছে। তার থেকে যেই নদীটা বেশি আমাদের চোখে পড়ে সেটি হচ্ছে কীর্তিনাশা নদী। আমার পেছনেই দেখছেন যে কীর্তিনাশা নদীতে বিভিন্ন যানবাহন, আমি বলতে পারি যে ট্রলার বা বিভিন্ন পণ্যবাহী, মালবাহী বিভিন্ন ট্রলার, বিভিন্ন যানবাহন চলছে। পেট্রোল আগে দেখি নাই, দেখেন কত সুন্দর কালার, কালার গ্রেড নাকি কত নাম এটা বোঝা যাচ্ছে।
ভিউয়ার্স, এটা হচ্ছে শরীয়তপুরের শহর কেন্দ্রিক একটি রাস্তা। এই রাস্তা দিয়েই বরাবর চলে গেলেই আপনারা চলে যেতে পারবেন মাদারীপুর। কারণ শরীয়তপুর আর মাদারীপুর এই দুইটা জেলা খুবই পাশাপাশি, আমরা বলতে পারি যে মুদ্রার এই পিঠ আর ও পিঠ। ভাইস রয় লর্ড কার্জনের সময় 1950 সালে বাংলাকে বিভক্ত করা হলে এই অঞ্চলের বিকাশ ত্বরান্বিত হয়। 1910 সাল থেকে 1935 সালের দিকে এই অঞ্চলের বহু বিপ্লবী সক্রিয়ভাবে আন্দোলন করেছিলেন। তার মধ্যে হাজী শরীয়তুল্লাহ অন্যতম, যার নামকরণে শরীয়তপুরকে আজ শরীয়তপুর ডাকা হয়। শরীয়তপুর 1984 সালে জেলা শহরে মর্যাদা পেলেও 1990 সালে পৌরসভা গঠিত হয়। তখন এর আয়তন ছিল 25.50 বর্গ কিলোমিটার। শরীয়তপুর পৌরসভায় 9টি ওয়ার্ড ও 27টি মহল্লা নিয়ে গঠিত। প্রতি ওয়ার্ডের জন্য সরাসরি ভোটে নির্বাচনে একজন কাউন্সিলর থাকেন। পৌরসভা প্রধান হলেন মেয়র। এছাড়াও 3 জন সংরক্ষিত নারী কাউন্সিলর রয়েছেন। পেছনেই দেখছেন যেই ভাসমান একটি রেস্তোরাঁ, এটা বেশ কিছু বছর আগে থেকেই চালু হয়েছে এবং এটার স্থান হচ্ছে আঙ্গারিয়া ব্রিজের খুবই কাছাকাছি আছে। আপনারা যদি কেউ এই শরীয়তপুরের সদরের এই রোডটি ব্যবহার করেন, এই রোডটি আমার পেছনে এই রোডটি ব্যবহার করলে আপনারা এই ভাসমান রেস্টুরেন্টটি পেয়ে যাবেন। এখানে আপনার কাবাব, ফুচকা সহ বিভিন্ন রকমের জুসের আইটেম পাওয়া যায়। আশা করি আপনাদের ভালোই লাগবে। এই যে ভাসমান সম্পূর্ণ বিলের উপরে চারিদিকে থই থই পানি করছে, যদিও এখন পানির মৌসুম, তারপরও পানি করছে, বেশ চমৎকার। ভিতরের পরিবেশটি হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে। এর আগে আমি কয়েকবার গিয়েছিলাম, এখন যেহেতু সংস্কারের কাজ চলছে যার কারণে আমি আপনাদেরকে ভিতরে ঢুকে দেখাতে পারছি না। যদিও আজকে শরীয়তপুরকে নিয়েই আমাদের এই ব্লগটি চলছে, সঙ্গে থাকবেন আশা করছি। এখন আমরা যাবো মাহমুদপুর ইউনিয়নে, চলেন যাওয়া যাক। এই মুহূর্তে আছি মাহমুদপুর ইউনিয়নে, শরীয়তপুরেরই সদর থানার আওতাগত যে ইউনিয়নের কথা বলতেছি, যেটাকে অনেকে মাউনপুরও বলে, মানে মাহমুদপুর বা মাউনপুর যাই বলি না কেন, মানে স্থানীয় ভাষায় অনেকে মাউনপুর বলে এবং ডেটাবেজে বা তথ্য অনুযায়ী এটাকে বলা হয় মাহমুদপুর ইউনিয়ন। আমার পেছনে যেই প্রাথমিক বিদ্যালয়টি দেখছেন, এটি হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টির নাম হচ্ছে ৭৪ নং মাহমুদপুর হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছে 1971 সালে। আমরা যদি ওই স্থাপিত 1971-এর তারিখটা দেখি, যদিও এটাকে পুনর্নির্মাণ করা হয়েছিল 2021-এ, তো একটা জিনিস ভাবা যায় যে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ মুক্তিযুদ্ধকালীন সময়ের পরপরই স্থাপন হয়েছে। তো দীর্ঘ 54 বা 55 বছর হয়ে গেছে এই বিদ্যালয়টির, যদিও একে 2020-21-এ পুনর্নির্মাণ করে আর কি একটু সুন্দর করা হয়েছে। এইটাই বলতে চাচ্ছি যে এরকম আরো অনেক বিষয় আছে শরীয়তপুরে যেগুলো স্বাধীনতার সাথে খুব ভালোভাবে রিলেটেড। সঙ্গে থাকবেন আশা করছি। দেখতে দেখতে আমাদের এই ব্লগটির শেষ প্রান্তে চলে আসছি। পরবর্তী যে ব্লগটি আমরা আপনাদেরকে দেখাবো সেটি অবশ্যই শরীয়তপুরের পাটের বিষয় থাকবে। পাটের সকল খুঁটিনাটি থাকবে পরবর্তী ব্লগে।
দেখতে চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সঙ্গেই থাকবেন আশা করছি। আমি রাসেল এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।